আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। একটা বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার ফার্স্ট টাইম যে স্কুল জার্নিটা শুরু হয় সেটা। এই টাইমটাই কিন্তু সে লেখা শিখে, পড়া শিখে বা পাঁচজনের সাথে যে মিশা সেটাও কিন্তু শিখে। আন্তরিকতা, ভালোবাসা, যে গুরুত্ব সেটাও কিন্তু এই ফার্স্ট স্কুলের যে জার্নিটা এখান থেকেই কিন্তু শুরু হয়। এই টাইমটাই হচ্ছে সবচেয়ে বেটার আর সবচেয়ে বেস্ট, আমি বলবো একটা বাচ্চাকে সুশিক্ষা প্রদান করার সবচেয়ে সুবর্ণ সুযোগ। আমি আজকের ভিডিওটা আমার বাচ্চার লেখা শেখার মধ্য দিয়ে শুরু করছি। আশা করি প্রিয় আপুদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে ফার্স্ট টাইম স্কুলে যাওয়া, লেখা শেখা, পড়া শেখা বা টিচারের সাথে মেনশন করে যে কথা বলা, বাসায় এসে এই জিনিসগুলো আবার রিপ্লাই করা, এইটাই কিন্তু সবচেয়ে বড় ডিফিকাল্ট আর সবচেয়ে কঠিন একটা সময়। এটা কিন্তু বাচ্চার জন্য আর মা হিসেবে আমাদের জন্য, আমরা যারা মা আছি সবচেয়ে কিন্তু গুরুত্ব বহন করতে হয়, আমাদের দায়িত্ব আমাদের নিতে হয়। একটা টিচার যদি আমরা রাখি, দেখা যায় যে উনি ঘড়ি ধরে 1 ঘন্টা পড়ালো, তারপরে সে যতটুকু শেখার শিখলো, না শিখলে হচ্ছে এতটুকু স্টপ, উনি ওনার মতো করে চলে যায়। তবে একজন মা হিসেবে কিন্তু আমরা ওই জিনিসটা পারি না যে বাচ্চা শিখলে শিখলো, না শিখলে নেই। ওই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। আমাদের চিন্তা ভাবনা থাকে যে কোনো উপায়ে আমার বাচ্চাকে যেন সঠিকভাবে, সঠিক নিয়মে সঠিক শিক্ষাটা দিতে পারি। তো সেই চেষ্টার মধ্যে হচ্ছে অনেকটা ডুবে আছি। মানে যেহেতু বাচ্চাদের ফার্স্ট স্কুল চলতেছে বা ফার্স্ট টাইম ওদের লেখা শেখানো, পড়া শেখানো, অক্ষর চেনানো, মানে বন্ধুদের সাথে মিশা, যে টিচারের সাথে কিভাবে কথা বলতে হবে, এই সব কিছু নিয়ে কিন্তু অনেক ব্যস্ত সময়। তারপরেও হচ্ছে গিয়ে এই যে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করা, এই সময়টা কিন্তু আমি একদম কাভার করতে পারতেছি না। দুইটা বাচ্চা, দুইটা বললে ভুল হবে, সেই সাথে মেয়েও কিন্তু আছে প্লাস। তো ৩টা বাচ্চা সামলে ওদের পড়ালেখা দেখে সবকিছু মেলায় সংসারের কাজ। এরপরে হচ্ছে গিয়ে রান্নাবান্না, খাওয়া দাওয়া, হাজবেন্ডের দেখাশোনা, সবকিছু মিলে একদম হিমশিম একটা অবস্থা। তো যার কারণে হচ্ছে এখন আগের মতো ভিডিও নিয়মিত দিই না। দেখা যায় যে সপ্তাহে 2টা কি 3টা ভিডিও আপলোড দিই। আশা করি প্রিয় আপুদের কাছে ভালো লাগবে আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে সকালে বাচ্চাকে নিয়ে হচ্ছে প্রায় 2.5 ঘন্টার মতো সময় বসে রয়েছি। মানে এক পিসটা যে SW দিছে ওটাই কিন্তু লেখাইতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে। ছোট বাচ্চাটা কিন্তু অনেক একটু বুঝে, ও একটু কেয়ারলি আছে। তো ওকে একটু বুঝাই দিলে দেখা যায় যে ও লিখে চেষ্টা করে হচ্ছে লিখে কমপ্লিট করে দ্রুত উঠে যেতে পারে, যে কোনো একটা পড়া হোক, লেখা হোক। তবে বড় ছেলেটা একটু অন্য টাইপের। আসলে দেখা যায় যে হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব বাচ্চারাও কিন্তু এক সমান হয় না। তো আমার বড় ছেলেটা একটু মানে একদম কি বলবো, একটু অলস টাইপের বা একটু স্লো টাইপের। ও হচ্ছে একটা লিখবে, আবার 5 মিনিট জিরাবে, আবার একটা লিখবে, আবার হচ্ছে 10 মিনিট জিরাবে। তো ওর হচ্ছে এভাবে কন্টিনিউ করে। তো যে যেরকম তাকে সেইভাবে হচ্ছে মেনশন করতে হচ্ছে আমার। তো ওকে নিয়ে হচ্ছে আমার 2.5 ঘন্টা বসে থেকে তারপর হচ্ছে লেখাপড়া কমপ্লিট করায়, ঘরের যাবতীয় সব কাজ শেষ করে তারপর হচ্ছে আমি রান্না কাজে আসছি। তো আজকে হচ্ছে একদম সোজাসুজিভাবে রান্নাটা সেরে নিচ্ছি। কিছু চাল ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালটা দিয়ে হচ্ছে কিছু পোলাও রান্না করে নিচ্ছি। আর এই পোলাওটা হচ্ছে বাচ্চারা খাওয়ার জন্য তাল করতেছিল, তো সেই জন্য হচ্ছে ওদের জন্য আয়োজন করা। সাথে হচ্ছে আমি একটু একটা গাজর কেটে কিউব আকারে তারপর হচ্ছে মিক্স করে দিয়ে দিছি।
পোলাও, খিচুড়ি আর বিরিয়ানি, এই তিনটা ভাত কিন্তু আমরা যখন রান্না করি, এটা চাল যত বেশি ভালোভাবে ভাজা হবে ভাতটা কিন্তু তত বেশি ঝুরঝুরে হবে। এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই ফলো করি না, আবার অনেকেই কিন্তু ফলো করি। তো সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি, যারা জানে না তাদেরকে, এই যে ভাতটা যখন রান্না করবেন বা চালটা যখন ভাজবেন, এই চালটা প্রপারলি ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার পোলাও ভাতটা কিন্তু ঝরঝরে, বা খিচুড়ি বা বিরিয়ানি যাই রান্না করেন খুবই ঝরঝরে হবে। আর চালের যে পরিমাণটা দিবেন, সবসময় চালের যে পরিমাণ, যে মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা আপনি মেনশন করবেন, সে চেষ্টা করবেন তার থেকে সামান্য একটু পানি কম দেওয়া, তাহলে কিন্তু ভাতটা আরও ঝরঝরে হবে। তো এখানে হচ্ছে পোলাও যে মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, যতক্ষণ পর্যন্ত চাল থেকে শনশন একটা শব্দ না আসে। আপনারা খেয়াল করলে দেখবেন, চাল যদি ভালোভাবে ভাজা হয় তখন কিন্তু একটা শনশন করে শব্দ হয়। এই যে কাঠি দিয়ে লাড়ি না, তখন কিন্তু এক ধরনের একটা মাখা মাখা ভাব চলে আসে আর শনশন করে শব্দ করে, ওই পর্যায়ে কিন্তু বোঝা যায়। যারা জানে বা বুঝে তারা কিন্তু এই জিনিসটা মেনশন করে করতে পারে। আর অনেকে আছে যে বুঝে না বা নতুন, তাদের উদ্দেশ্য হচ্ছে কথাগুলো বলে দিলাম। তো আমার চালগুলো কিন্তু প্রায় ভাজা শেষের দিকে, তো এখন একটু ঘন ঘন লেড়ে দিচ্ছি, কারণ নিচের দিকে যেন পুড়ে না যায় সেই জন্য। তারপর হচ্ছে গিয়ে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদেরকে ছোট টিপস আকারে বলতে পারেন, বা আমি জানি আমার যে জানার অভিজ্ঞতা সেটা থেকেও শেয়ার করতেছি বলতে পারেন। আমরা যখন ভাত রান্না করি অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিই তেলের উপরে, তারপর হচ্ছে ভাতটা সেই তেলে রান্না করি। সেক্ষেত্রে দেখা যায় ভাতের যে কালারটা সেটা কিন্তু একটু লালচে টাইপের হয়ে যায়। এক্ষেত্রে প্রিয় আপুদেরকে বলবো, যারা পোলাও ভাত রান্না করবেন, তো যাদের ভাত লাল হয়ে যায়, যখন গরম পানিটা অ্যাড করে দিবেন, ওখানে হচ্ছে 2 চামচ বা 1 চামচ, মানে যে চাল সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন ভাতটা যখন রান্না করবেন শেষ করবেন তখন হচ্ছে ভাতটা ধবধবে সাদা থাকবে, মানে যে কালচে ভাবটা বা লাল ভাবটা আসে সেটা কিন্তু আর আসবে না। এদিকে হচ্ছে যে চিকেন রান্না করব সেগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপর হচ্ছে সমস্ত মশলা ভালোভাবে কষায় নিচ্ছি। আমি কিন্তু আজকে চিকেনগুলো মিনিট করে রাখার একদমই সময় পাই নাই, যার কারণে হচ্ছে একদম ধুয়ে পানি ঝরে তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাটা করে নিব। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে হোয়াইট ভিনেগার দিয়ে ব্রয়লার মুরগি ধোয়া পরিষ্কার করা আসলে স্বাস্থ্যের জন্য কতটা ভালো বা ক্ষতি সেটা জানতে চাইছিলাম। তবে এই প্রশ্নটার উত্তর হচ্ছে কেউ দিতে পারে না। কারো যদি জানা থাকে আজকের ভিডিওতে বলে দিচ্ছি। যেহেতু আমি একটা টিভি চ্যানেলে নিউজে দেখছিলাম যে ব্রয়লার মুরগি নাকি সকল রোগের কারখানা। তো সেই ক্ষেত্রে হচ্ছে হোয়াইট ভিনেগার বা লেবুর পানি দিয়ে কিন্তু আমরা জীবাণুমুক্ত করি বিভিন্ন জিনিস। সেই জন্য আমি চিকেনের উপরে অ্যাপ্লাই করছি যে চিকেনের মধ্যে একটু হোয়াইট ভিনেগার দিয়ে ভিজে রেখে হচ্ছে মুরগির মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিই ভালোভাবে। তো এটা কি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতি না ভালো সেটা আমার জানা নেই, কারো যদি জানা থাকে আজকের ভিডিওতে নিশ্চয়ই জানাবেন। এই যে মাংসটা প্রপারলি কষাইয়ে তারপরে হচ্ছে ঢেকে দিছি, আর আমি কিন্তু একদম লো হিটে রান্না করতেছি আজকে। এই যে মাংস থেকে যেহেতু আমি মেরিনেট করে রাখি নাই আর বেশিক্ষণ পানিও ঝরাইতে পারি নাই, তো এই মাংস থেকে যে পানি বের হবে ওটা দিয়েই হচ্ছে কষাই, তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে যেহেতু একটু সময় কম ছিল আমি কিন্তু শুধু পোলাও আর মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর সাথে হচ্ছে কিছু টমেটো, কাঁচা টমেটো কেটে নিছি, ওগুলো দিয়ে হচ্ছে ছালাদ আকারে করে তারপর হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিব। এই যে আমার দুপুরের খাবারের টেবিল, তো এখানে হচ্ছে পোলাও ভাত আর মুরগির মাংস, এই যে টমেটো কেটে রাখছি এটা দিয়ে হচ্ছে সালাদ করে নিব। বাচ্চারা যেহেতু সালাদ খাবে না, তো এখন হচ্ছে মাখি নাই, দেখা যায় অনেক সময় সালাদটা মেখে রাখলে একটু পানি ঝরে, তো যার কারণে হচ্ছে আগে ভাগে মেখে রাখি নাই, যখন আমরা খাবো তখন হচ্ছে এই সালাদটা মেখে তারপরে হচ্ছে খেয়ে নেব। এদিকে হচ্ছে সংসারে আরেকটা নতুন জিনিস যোগ হলো, সেটা হচ্ছে আমার পুরোনো ফ্রিজটা বিক্রি করে দিছি আর নতুন আরেকটা ফ্রিজ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো দেখা গেছে যে রোজা চলে আসছে আর কয়েকদিন মাত্র বাকি আছে, আর বাসায় হচ্ছে কিছু জিনিস এনে রাখা যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, আর সামনে যেহেতু গরম চলে আসতেছে, তো একটা ফ্রিজ খুবই দরকার ছিল, যার কারণে হচ্ছে এই আপনাদের ভাইয়ার একজন কলিং আছে, ওনার হচ্ছে চাচার ওয়ালটনের শোরুম আছে, তো ওনার সাথে কথা বলে হচ্ছে গিয়ে এই ফ্রিজটা নিয়ে আসছে এখন বাসায়। তো
কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি যখন আপনাদের সাথে শেয়ার করতেছি নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার আগের ফ্রিজটা এর থেকে একটু ছোট ছিল, তবে এই ফ্রিজটা একটু বড়। এই যে নিচে থেকে উপরে কিন্তু আমার থেকে অনেক উপরে, এটা আগেরটা ছিল যে আমি যতটুকু লম্বা ঠিক ততটুকুই ছিল, আর এটা হচ্ছে আমার থেকে অনেক উপরে, অনেক বড়। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে, ওনার পছন্দ অনুযায়ী। আমার বাসার প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী আনা, যেহেতু আমি বাইরে যাই না। আর উনি কোনো জিনিস আনলেও ওইভাবে আর কি, মানে আছে না অনেকে যে দুইজনে যাই পরামর্শ করে নিয়ে আয়, তো এরকম না। ওনার যেটা ভালো লাগে, যখন ভালো লাগে, যেভাবে ভালো লাগে উনি হচ্ছে ওভাবে নিতে পছন্দ করে, আর ওনার পছন্দেই উনি চলে। তো এই বিষয়ে আমারও সমস্যা হয় না, ওনারও সমস্যা হয় না। ওনার যেটা ভালো লাগে উনি ওটা করে। তো যাই হোক, উনি হচ্ছে ফ্রিজটা নিয়ে আসছে। এই যে আমি খুলে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা কিন্তু ডিপের কিন্তু অনেক বড় জায়গা। এটা কিন্তু 3টা থাক, আর প্রত্যেকটা থাকে কিন্তু ডিফারেন্ট, মানে যে ফাঁকটা কিন্তু অনেক বড়। উপরে কিন্তু 2টা থাক আছে, আর নিচের হচ্ছে যে ডোরের সাথেও কিন্তু 3টা থাক আছে। এই যে এগুলো কিন্তু প্রচুর জিনিস রাখা যাবে। আর এই নিচেও কিন্তু 3টা থাক আছে, আর গ্যাপটা যে গ্যাপ মেনশন করে সেটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।